আরে বাবা, জড়িয়ে ধরবি ধর, তাই বলে এইভাবে যে আমি একটু শ্বাস পর্যন্ত নিতে পারবো না। কথাটা ভেবে যুথি আরিশের হাত পাগুলো নিজের থেকে ছড়ানোর চেষ্টা করতেই ততক্ষণে আরিশ সেটা টের পেয়ে উঠে বসে যুথির দিকে তাকিয়ে বলল। আমার মোয়ের সেন্স ফিরেছে। আরিশের খুশি হওয়া মুখটা দেখে যুথি মুখের উপরে উড়ে আসা চুলগুলো বা হাত দ্বারা সরিয়ে উঠে বসতেই আরিশ ওকে টেনে ওর গালে কানে চুলে চুমু খেতেই যুথি ওকে নিজের থেকে সরাতে চেয়ে বলল। আমার পুরো শরীর ব্যথা, আপনার সামান্য চুমুতেও আমি ব্যথা পাচ্ছি। লাভ ইউ মো। কানের কাছে ঝুঁকে আরিশ কথাটা বলতেই যুথি চুপ হয়ে অন্যদিকে তাকাতেই আরিশ আবারও ওর দিকে তাকিয়ে বলল। আমার ছোঁয়া পেয়ে তুই এত সুন্দর হবি জানলে আরো আগে ছুঁয়ে দিতাম। বলে যুথির গলায় মুখ ডুবাতেই যুথি আরিশের লক্ষণ ভালো না দেখে আরিশকে ছাড়াতে চেয়ে বলল। আরিশ ভাই, আপনি নিজের মধ্যে নেই, মরে যাব আমি। হুস। প্লিজ না, আপনি আমাকে অনেক ব্যথা দেন। আমি আরিশ খান যেখানে হাত দেয় সেখানে ক্ষত করে ছাড়ে। যেটা তার সেটাকে যত্ন করতে জানে, আর যেটা তার নয় সেখানে কান্না করার সুযোগটুকুও রাখে না। আর যেখানে তুই সম্পূর্ণটাই আমার, সেখানে তোকে ছুলে তুই কাঁদবি না, যন্ত্রণা পাবি না। আমি তোকে ছুঁয়েছি, তার ক্ষত তোর শরীরে থাকবে না, এটা তো হতেই পারে না। আমি তোকে ছোঁবো, ব্যথা দেবো, তুই সেই ব্যথায় কাঁদবি, তাও আমার দেয়া ব্যথায় আমাকে জড়িয়ে। আর নয় তুই অন্যথায় কাঁদতেও পারবি না। বলে আরিশ যুথির ঠোঁট দুটো নিজের সাথে মিশিয়ে নিতেই যুথি ফুপিয়ে উঠতেই আরিশ ওর ঠোঁট দুটো ছেড়ে কানের কাছে ঝুঁকে ফিসফিসিয়ে বলল। I really love you so much. Let me give you a little affection, please. আরিশ কথাটা বলতেই যুথি ওকে জোরে ধাক্কা দিয়ে বলল। ছাড় আমাকে। কি বললি? আবার বল। যুথিকে চুপ থাকতে দেখে আরিশ আবারও বলল। I will adore you now. And you will enjoy it. That's final. আরিশের মুখে এমন একটা কথা শুনে যুথি চোখ দুটো ছোট করে ফুপিয়ে বলল। আমার কথাটা তো শুনুন, আমি মরে যাব। Shh, Mom. বলতে বলতে আবারও যুথিকে নিজের সাথে মিশিয়ে নিতে নিতে বলল। আমি ডার্ক রোমান্স পছন্দ করি। আমার সাথে থাকলে অভ্যেস হয়ে যাবে। আরিশ এবারও যুথিকে বুঝলো না বলে যুথির ছোট্ট অষ্টাদশী মনটা কষ্টে জর্জরিত হলো, কিন্তু তবুও তা আরিশকে মুখ ফুটিয়ে বলতে পারল না। আরিশে মন মতো তার মৌকে এলোপাথারি আদর করে ছেড়ে দিতেই যুথি কোনো রকম বিছানা থেকে টেনে টুনিয়ে নিজেকে তুলে শরীরে চাদরটা পেঁচিয়ে ওয়াশরুমে যেতেই আরিশ সেদিকে তাকিয়ে তৃপ্তির হাসি হেসে বলল। I really, really love you. I love you deeply. যুথি আরিশের কথায় কোনো রকম সারা শব্দ না করে আগের মতো ওয়াশরুমে ঢুকতেই আরিশ ঠোঁট কামড়ে হেসে বলল। একা একা গোসলে যাচ্ছিস? আমাকে নিবি না? দাঁড়া, আমিও আসছি। বলে শোয়া থেকে বিছানার উপরে উঠে বসতেই যুথি ওয়াশরুমের দরজাটা মুখের ওপর ঠাস করে লাগাতে লাগাতে বলল। না। যুথিকে এভাবে দরজা লাগিয়ে দিতে দেখে আরিশ এবার একটু শব্দ করেই হেসে উঠে বলল। শাড়ি পরে পুতুল সেজে শরীর দেখিয়ে আমাকে শিক্ষা দিতে আসলে। পরের বার এর থেকেও বেশি কষ্ট দিব। সারাবেলা পার হয়ে বিকেলের শেষ প্রান্ত, গোধূলির পড়ন্ত সময় আরিশ আয়ান রাজনৈতিক কাজে ব্যস্ত। আজ দুপুরের খাবারটাও দুই ভাইয়ের পেটে জোটেনি। পলিটিক্স কাজ আরিশের পছন্দ, ক্ষমতা ক্ষমতা খেলা বরাবরই তার একটা পেশা। তবে সময়ের সাথে যেন রাজনৈতিক কাজ কমবে বেড়েই চলেছে। রাত করে ছাড়া এখন বাড়ি ফেরা হয় না। এর মধ্যে আমার সামনে আয়নের অনার্স ফাইনাল ইয়ার পরীক্ষা, যার জন্য আয়নকে এখন সবসময় আরিশের পাশে পাওয়া যায় না। এই যেমন দুদিন যাবৎ আয়ন পরীক্ষার প্যারায় আরিশের সাথে থাকতে পারেনি। সে দুদিনের কাজ গতকাল আর আজ সমানে করে যাচ্ছে ওরা। সারাদিনের এত এত ব্যস্ততার মাঝে আরিশ একবারের জন্য তার মৌয়ের খবরটা নিতে পারেনি দেখে তাড়াতাড়ি কাজ সেরে ক্লান্তির নিঃশ্বাস ফেলে পকেট থেকে ফোনটা বের করে বাড়িতে কল দিতেই সানজিদা খান কলটা রিসিভ করতেই আরিশ বলল। আমার বউকে ডেকে ফোনটা দাও। আরিশ কল দিতেই উনি জ্যোতিকে ডাকতেই জ্যোতি উপরে নিজের রুমে বসেই চেঁচিয়ে বলল। মা, ভালো লাগছে না, পেটে ব্যথা হচ্ছে, সিঁড়ি দিয়ে নামতে ইচ্ছে করছে না। সানজিদা খান জ্যোতির কথায় আরিশকে বললেন। ময়ের শরীর ভালো না, তুমি বরং বাসায় এসে কথা বলো। হুম। তুমি আসবে কখন? এক্ষুনি আসছি আমি। তুমি যখন আসতেছো তাহলে ফোন করার কি প্রয়োজন ছিল? সে তুমি বুঝবে না আম্মু।
আরিশ কথাটা বলতেই সানজিদা খান নিশ্চুপ হয়ে যায়। আরিশ ফোনটা রেখে আয়ানকে বলল, আয়ান, ভাই। আমি বাড়ি যাব, আমার মোয়ের কাছে। আচ্ছা যাও, আমি এদিকটা দেখছি, শেষ হয়ে গেলে চলে আসবো। আচ্ছা, তাড়াতাড়ি আসিস। হুম। ফকফকে রাতের আকাশের তারাগুলো দেখতেও যেন একটা অদ্ভুত ভালো লাগা কাজ করে। কেমন গা ঠান্ডা হওয়া, অস্থির বাতাস অশান্ত মনটাকেও শান্ত করে দিতে পারে। তবে আজ যেন ফাড়ির মনটা কিছুতেই ভালো হচ্ছে না। যে ফাড়ির ছাদে এসে আকাশের তারা সরলে ঠান্ডা প্রকৃতির বাতাস লাগা মাত্র সব মন খারাপ ভালো হয়ে যেত, আজ তার কিছুই হচ্ছে না। ফাড়ি ছাদের রেলিং ধরে দূর আকাশের দিকে তাকিয়ে থাকতেই মনে হলো কেউ তার পেছনে এসে দাঁড়িয়েছে। ফারের এমনটা মনে হতেই তপ্ত নিঃশ্বাস ফেলে পাশে তাকাতেই লুসিয়ানকে দেখা মাত্র ওকে জাপটে জড়িয়ে ধরে ফুপিয়ে কেঁদে উঠে বলল, আমাদের জীবনে পূর্ণতা পেলে খুব বেশি কি ক্ষতি হয়ে যেত বলুন না। আপনার আমার পরিচয় তো বেশি দিনের নয়, তাহলে কেন কেন আমি আপনার প্রতি এতটা দুর্বল হলাম? আপনাকে হারিয়ে ফেলবো এই জন্য? যদি হারানোরই হয় তাহলে মায়া কেন জন্মালো বলুন বলুন না। ফারের কান্নাটা হয়তো লুসিয়ান বুঝল, তাই বাঁকা হেসে ফারের মাথায় হাত বুলিয়ে ইংলিশ বাক্যে বলল, কেউ কাউকে হারাবো না, ওয়েট এন্ড সি। লুসিয়ানের এমন কথার মানে বুঝদার ফারি কিছুই বুঝল না। তবে হারাবো না শুনে লুসিয়ানের বুক থেকে মাথা তুলে বলল, আম্মু কোনোদিনও মানবে না। তাছাড়া আপনাদের তো কালকে ফ্লাইট, আপনি তো চলে যাবেন, কিভাবে কথা বলবো আপনার সাথে? আম্মু তো আমার ফোনটাও নিয়ে গেছে। কথা বলার প্রয়োজন নেই। মানে? কিছু না। আপনি কিছু একটা বলতে চাইছিলেন, প্লিজ লুকাবেন না, বলেন না। পূর্ণতা পেলে তো কিছু করার নেই। ভাবলেশীন ভাবে। কি? দেখো, সব কিছুর পূর্ণতা পেতে হবে এমন তো কোনো কারণ নেই। থাক না কিছু অপূর্ণতা, ভুলে যাওয়া আগের সব কিছু। আমি তো চলে যাব, মনে করবে আমি এক মরীচিকা ছিলাম। লোসিয়ান? হ্যাঁ, আমি এটা বলতে ছাদে এসেছিলাম। তাহলে এতদিন? বললাম তো, মনে করবে মরীচিকা। লুসিয়ানের মুখে প্রতারণার কথা শুনে ফারি লুসিয়ানের থেকে নিজেকে ছাড়িয়ে পেছাতে পেছাতে অবিশ্বাস্য কণ্ঠে চিৎকার করে বলল, কেন করলেন প্রতারণা? আমার ফরেন ছেলেদের প্রতি দুর্বলতা ছিল এর জন্য এটা সুযোগ নিলেন, তাই না? হ্যাঁ, নিয়েছি তো। ফারি লুসিয়ানের থেকে পরপর প্রতারণার আঘাত পেয়ে ওর হাত পা কাঁপে, চোখ থেকে অজস্র অশ্রু গড়িয়ে পড়তে শুরু করলো। ততক্ষণে ফারির আগে লুসিয়ানের কলার চেপে কাপা কণ্ঠে বলল, ভালোবেসেছিলাম, অন্যায় তো করিনি। কেন করলেন এটা আমার সাথে? আমার ভালোবাসা তো ভুল ছিল না। আমি এমন নই। তাহলে এতদিন আপনি আমার কাছে আসা, আপনার ছোঁয়া? সবকিছু মিথ্যে ছিল। লুসিয়ান কথাটা বলতেই ফারি ঠাস করে লুসিয়ানের দুগালে থাপ্পড় মেরে বলল, একটা মেয়ের জীবন নিয়ে ছিনিমিনি খেলতে লজ্জা করলো না? না। কি করে বলছেন এগুলো? আপনি চলে যাবেন বলে মনকে কোনো রকম মানাতে পারছিলাম না, বাড়ির কাউকে বোঝাতেও পারছিলাম না আমি আপনাকে ভালোবাসি, আর না পারলাম নিজের মনকে বোঝাতে। কথা পেঁচাও কেন তুমি? বললাম তো ভুলে যাও সবকিছু। সবকিছু এত সহজ? চাইলেই সহজ। আপনি আমার সাথে প্রতারণা করে এড়িয়ে যাবেন ভাবছেন, সেটা পারবেন না। কি করবে তুমি? বাজে লোক, আমি আপনাকে ছাড়বো না। কিছুই করতে পারবে না। পারবো না। না। একই রকম দায় সারা ভাব নিয়ে বলল। লুসিয়ানকে আজ এভাবে বদলে যেতে দেখে ফারি নাক ফুলিয়ে কাঁদতে কাঁদতে পিছিয়ে যেতে যেতে বলল, পারবো, তবে হ্যাঁ, আপনার হয়তো কোনো ক্ষতি করতে পারবো না, তবে নিজেকে তো শেষ করতেই পারবো। তখন আর কেউ কোনো বোঝা জোর করে আমার উপর চাপিয়ে দিবে না। তোমার মতো মেয়েরা আর কি পারে? ফালতু যত সব। লুসিয়ানের শেষ কথাটা ফারির কর্ণকুহুর হতেই ও আর ওখানে এক মুহূর্ত দাঁড়িয়ে থাকতে পারল না। কষ্টের দুঃখে নিজের ভাগ্যকে দোষারোপ করে দৌড়ে সেখান থেকে ছুটে চলে আসে। ফারি চলে যেতেই লুসিয়ান ছাদের দরজার দিকে ভালো করে দেখে নিল ফারি একেবারে নিচে চলে গেছে কিনা। লুসিয়ান ফারিকে দেখতে না পেয়ে ফারির দেয়া গালের থাপ্পড়গুলোর জায়গায় হাত রেখে বলল,
বাহ, হোয়াটস দ্য ফাস অ্যাবাউট আ বাঙালি গার্ল? ডিড হি লাভ হার 2 times? Likely কারণ she is used to pills and she doesn't feel much pain. Otherwise my words cheeks out have to rest. বলে সেভাবেই গালে হাত রেখে ছাদ থেকে সিঁড়ি বেয়ে নিচে চলে আসে। আরিশ তখন চলে আসতেই আয়ান মোটামুটি কাজ গুছিয়ে বাইক স্টার্ট দিয়ে আগে এলো তানিশাদের বাসার সামনে। আয়ান প্রায় 25 মিনিট বাইক রাইড করে তানিশার বাসার নিচে আসতেই পকেট থেকে ফোন বের করে মনু নামে সেভ করা তানিশার নাম্বারে কল দিতেই আজ প্রথমবারই কল রিসিভ হতেই আয়ান বলল, শত চাপ ক্লান্তির মাঝেও আমার জান কল রিসিভ করলে আমার সব ক্লান্তি দূর হয়ে যায়। আয়নের মুখে এমন আদরে কণ্ঠে জান শব্দটা শুনে ফোনের অপর পাশে তানিশার অদ্ভুত একটা ভালো লাগা কাজ করল, তবে কিছু বলল না। চুপচাপ ফোনের অপর পাশে তানিশাকে লজ্জা পেতে দেখে আয়ান আবারও বলল, নিচে অপেক্ষা করছি, তাড়াতাড়ি আসো। আয়ান কথাটা বলে ফোন কেটে দিতেই তানিশা নাক কান দিয়ে গরম নিঃশ্বাস ছেড়ে হাতের ফোনটা বিছানার উপর রেখে মাথায় সুন্দর করে কাপড় দিয়ে নিচে এসে ফ্রিজ থেকে ঠান্ডা পানি বের করে লেবু কেটে শরবত বানিয়ে সেটা হাতে করে আয়নের সাথে দেখা করতে রাস্তায় এসে দাঁড়াতেই আয়ন সেদিকে তাকাতেই তানিশা মাথাটা নিচু করে আয়নের দিকে বাড়িয়ে দিয়ে বলল, নিন আপনার শরবত। আমার? হুম। বাবা, ভাবা যায় আমার তানুরানী আমার জন্য শরবত করে নিয়ে এসেছে। আপনি কষ্ট করে এলেন তো, তাই ভাবলাম বাসায় তো আর ঢুকবেন না, এখানেই নিয়ে আসি। আয়ান আর এ নিয়ে কথা বাড়ালো না, তবে প্রিয়সী নিজ হাতেই শরবত নিয়ে এসেছে এটাই তার শান্তি ভেবে ঢক ঢক করে সম্পূর্ণ গ্লাস খালি করে গ্লাসটা একপাশে রেখে পকেট থেকে কতগুলো কিটক্যাট চকলেট বের করে তানিশার দিকে দিলে তানিশা আজ কোনো বাধা ছাড়াই সেটা নিতেই আয়ান হুট করেই হঠাৎ তানিশার হাত ধরে ঘুরিয়ে পেছনভাবে জড়িয়ে তানিশার ঘাড়ে মুখ ঠেকিয়ে বলল, তারুণারীর ব্যবহার কেমন চেঞ্জ লাগছে। সে কি তাহলে অবশেষে আমার প্রেমে পড়েই গেল? আয়ান এমন কথা বলতেই তানিশা আয়ানকে নিজের থেকে ছাড়িয়ে আয়ানের দিকে ঘুরে বলল, হুম, একদম আপনার প্রেমে পড়িনি, শুধু মানবতা দেখিয়েছি। ও তাই? হুম সত্যি? হুম আসলেই? হুম ভেবে বলছো? হুম সত্যি তো? তানিশা বুঝলো ওর বারবার বলায় আয়ান সেটা নিয়ে ঘুরিয়ে ফিরিয়ে ওর সাথে মজা নিচ্ছে, তাই মুখ ফুলিয়ে বলল, আপনি একটা জাতা। বলে চলে আসতে নিলে আয়ান ওর হাতটা ধরে ফেলতেই তানিশা ওভাবে আয়ানের দিকে মুখ ফেরাতেই ভ্রু কুঁচকে জিজ্ঞেস করল, কি? বিয়ে করবে আমায়? জানি না। চলো ওই বেঞ্চটায় বসি। ব্রেন্সের দিকে ইশারা করে আয়ান কথাটা বলতে তানিশা ব্রেন্সের দিকে তাকাতেই আয়ান তানিশার নরম তুলতুলে হাতটা নিজের শক্তপোক্ত হাতের মধ্যে নিয়ে সেদিকে হাঁটতে হাঁটতে বলল, জানো, তোমার হাত ধরে নির্জন রাস্তায় হাঁটার কত শখ আমার। রাতে ঘুমানোর আগে রুমের বারান্দায় বসে তোমার ঘাড়ে মাথা রেখে গল্প করার কত শখ। তোমায় বিয়ের সাজে দেখার কত শখ। তোমাকে নিজের হাতে খাইয়ে দেওয়ার যত্ন নেওয়া করার কত শখ। বাসরাতে আমার এলো পাথালি আদরের পর যখন তুমি লাল শাড়ি মাথায় তোয়ালে পেঁচিয়ে আমার সামনে আসবে, সেটা দেখার কত শখ। আয়ান ওর ইমোশনাল কথাগুলো বলার মধ্যে তানিশা ফোরন কেটে বলল, না, মাত্রই জানলাম। তানিশার সামান্য কথাটুকু আয়নের রোমান্টিক মুডটাই নষ্ট করে গেল। দেখে আয়ন বিরক্ত হয়ে নিঃশ্বাস ফেলে বলল, কলা গাছ। মানে? কষ। বুঝলাম না। বলছি কলা গাছে অনেক কষ। বলে ফিসফিসিয়ে আওড়ালো। আনরোমান্টিক মেয়ে একটা। তানিশা আয়নের কথার মানে বুঝতে না পেরে ড্যাব ড্যাব করে আয়নের দিকে তাকিয়ে থাকতেই আয়ান তানিশার এমন চাহনির মানে বুঝতে পেরে ওর ডান হাত দ্বারা তানিশার ঠোঁটের দুপাশে আলতোভাবে ধরে বলল, আপনাকে আর বুঝতে হবে না, এখানে বসুন। তানিশা আয়নের কথা মতো ব্রেন্সে বসতেই আয়ান ওর সামনে হাঁটু গিরে বসে শূন্য হাতে তানিশার দিক বাড়িয়ে বলল, ভীষণ ভালোবাসি আপনাকে তনুরানী। আপনি কি হবেন আমার? সারা জীবনের সুখ দুঃখের সাথী করতে চাই। থাকবেন আমার সাথে? আয়নের কথায় তানিশা চুপচাপ মাথাটা নিচু করে রাখতেই আয়ান আবার বলল, বিয়ে করবেন আমায়? জানি না। তানিশা পুনরায় একই কথা বলতে আয়ান নিঃশ্বাস ফেলে বলল,
অন্য কাউকে বিয়ে করবে? তানিশা কিছু না বলেই চুপচাপ বসে থাকতেই আয়ান এবার বিরক্ত হয়ে ওর দুবাহুতে হাত রেখে বলল, শোনো মেয়ে, বিয়ে তোমাকে আমাকেই করতে হবে, সে তুমি যখন করো। যদি না করি? করবে করবে। ওভার কনফিডেন্স? না, তাহলে? তোমাকে সবসময়ের জন্যই সময় দিয়েছি, তবে আমি ব্যতীত অন্য কারো চিন্তা মাথায় আনবে এজন্য নয়। আজ হোক কাল হোক, তুমি খান বংশের ছোট ছেলে আজমান খান আয়ানের অর্ধাঙ্গিনী হবে। বাধ্য করবেন? না, তুমি নিজ ইচ্ছায় আমাকে ভালোবেসে বিয়ে করবে। বলে উঠে চলে আসতে নিলে তানিশা আয়ানের হাত ধরে বলল, এখনই চলে যাবেন? থেকে কি হবে? সরি। বলে তানিশা আয়ানের হাতটা ছেড়ে দিতেই আয়ান আর এক মুহূর্তের জন্য ওখানে দাঁড়িয়ে না থেকে বাইক স্টার্ট দিয়ে চলে এলো, কারণ সে চায় না তানিশাকে কোনো বিষয়ে জোর করুক। তানিশা ওর কোনো রুট ব্যবহারে কষ্ট পাক, সেটা সে চায় না। তানিশার বয়স কম, বড় হোক তখন মেয়েটা আয়ানকে ঠিকই বসবে ভেবে আয়ান চলে আসতেই তানিশা সেদিকে তাকিয়ে আয়ানকে চলে যেতে দেখিয়ে তার বুকে কেমন ব্যথা অনুভব করে উঠল। কেন উঠল সে জানে না, তবে রাস্তায় দাঁড়িয়ে সেটা এখন সে ভাবতেও চায় না, বরং গ্লাসটা হাতে নিয়ে বাসার মধ্যে চলে এলো। আরিশ তখন বাড়ি ফেরার পথে তার মৌয়ের জন্য দুটো আইসক্রিম, কতগুলো চকলেট কিনে ফুল স্পিডে বাইক রাইড করে বাসায় এসে বাইক পার্কিংয়ে পার্ক করে বাড়ি ঢুকতেই জুথিকে সবার সাথে বসার ঘরে সোফার ওপর বসে সবার সাথে গল্প করতে দেখে সেদিকে এগোতে দিলে আরিশের উপস্থিতি টের পেয়ে সবাই গল্প করার মধ্যে একবার আরিশের দিকে তাকাতেই জুথিও সবার মতো আরিশের দিকে চোখ পড়তেই আস্তে করে উঠে সেখান থেকে চলে আসতে নিলে আরিশ ভ্রু কুঁচকে বলল, মৌ, জুথি আরিশের ডাকে দাঁড়ালো না, হেঁটে সানজিদা খানের কাছে চলে যেতে আরিশও জুথির পেছন পেছন যেতে যেতে বলল। মৌ। তবে প্রতিদিনের তুলনায় জুথির অভিনয়টা আজ একটু বেশিই মনে হলো, তাই কোনোরূপ আরিশের ডাকে সারা শব্দ না করে চুপচাপ সানজিদা খানের কাছে না গিয়ে ঘুরে চলে আসতে নিলে আরিশ ওর বাহু টেনে ঘুরিয়ে ওর দিক করতেই জুথি নিজের বাহু থেকে আরিশের হাতটা ছাড়িয়ে মুখ ঘুরিয়ে চলে আসতে নিলে আরিশ জুথির বাহু পুনরায় চেপে ধরে নিজের দিকে ঘুরিয়ে চটা কণ্ঠে বলল, সমস্যা কি তোর? জানিস না তোর মুখ ঘুরোনো দেখলে আমার রাগ হয়, সহ্য করতে পারি না এটা। ছাড়ুন আমাকে। মৌ, আমাকে রাগাস না, নয়তো। আরিশ কথাটা বলতেই জুথি আরিশের হাত দুটো নিজের বাহু থেকে ছিটকে সরিয়ে ঘন ঘন নিঃশ্বাস ফেলতে ফেলতে বলল, নয়তো কি করবেন আপনি? হ্যাঁ, মেরে ফেলবেন? মারুন, মেরেই ফেলুন। দুইবার তো আপনার জন্য মরতে গিয়েও ভাগ্যের জোরে ফিরে এসেছি, এবার না হয় সম্পূর্ণটাই মেরে ফেলুন। মৌ, আমি তোকে ব্যথা। চুপ করুন। ব্যথা দিতে চান না, অথচ সেটাই করেন। আপনার দেয়া করা অত্যাচারে আমার শরীর পুরো ব্যথা হয়ে আছে। কতবার বলেছিলাম আমার ব্যথা লাগে, আপনি শুনেছিলেন আমার কথা? অসভ্য আপনি, একটা অসভ্য লোক। আমার কাছে আর আসবেন না। জুথি এভাবে এতগুলো মুখের উপর কথা বলে ফেলায় ওর স্মরণে ছিল না ও কার সাথে এই কথাগুলো বলছিল। যখন ওর স্মরণে এলো ও কি কি বলে ফেলেছে, তখন আরিশের ভয়ে কথা বলাটা আপনা আপনি বন্ধ হয়ে যায়। আস্তে মাথাটা নিচু করে ভয়ে কাজমাজু করতে করতে যখন দেখলো আরিশ কোনো কথা বলছে না, তখন সেখান থেকে দৌড়ে পালানোর জন্য সিঁড়ি পর্যন্ত আসতেই উপরের ঘর থেকে মনিও নিচে নামার জন্য তাড়াহুড়ো করে সিঁড়ি দিয়ে নামার সময় দুবোন কেউ কাউকে না দেখে ধাক্কা খেয়ে ঠাস করে মেঝেতে পড়ে ব্যথায় দুজনেই চিৎকার করে বলে উঠল, আহ! এমনিতেই জুথি আরিশকে কথাগুলো বলে ফেলায় ভয়ে ছিল, এখন আবার ঠাস করে মেঝেতে পড়ে পায়ে ভীষণ ব্যথা পেয়ে কেঁদে উঠল। মনি ব্যথা পেয়ে না কাঁদলেও ব্যথার জায়গায় হাত চেপে ছোট ছোট চোখ করে জুথির দিকে তাকাতেই আরিশ ততক্ষণে দৌড়ে এসে জুথির পাশে বসে ওর সমস্ত শরীর পাগলের মতো দেখতে দেখতে বলল, মৌ আমার জান, কোথায় ব্যথা পেয়েছো? দেখি, কাঁদে না আমার সোনা। বলে জুথির শরীর পা দেখার মধ্যে ওদের পড়ে যাওয়ার খবর শুনে সবাই বসার ঘরে উপস্থিত হতেই আরিশের এমন পাগলামি দেখে হতভম্ব হয়ে চোখ বড় বড় করে আরিশের দিকে তাকিয়ে থাকার মধ্যে আরিশ আবারও জুথির কান্না থামানোর জন্য জুথিকে বুকের সাথে চেপে বলল, এই তো আমার সোনা, কাঁদে না। কোথায় ব্যথা পেয়েছো বলো না আমায়। এই বল না, এভাবে কাঁদিস না। জুথি তখনও দু হাতে পা চেপে আরিশের বুকে মাথা রেখে কাঁদছে। আরিশ জুথির চেপে রাখা হাতের দিকে তাকিয়ে জুথির পা দু হাতে নিজের কোলের মধ্য নিয়ে ঘুরিয়ে ফিরিয়ে দেখতে দেখতে বলল,